ओ बड़ा चासी के पहला प्यार কম্পারেটিভলি রিলেটিভলি এই শব্দগুলো হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বগুলো কম্পারেটিভ ডিগ্রির ধারণা দেয়, এর জন্য এদের পরে আবার কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করা যাবে না, কারণ এই শব্দগুলো নিজেরাই কম্পারেটিভের সেন্স দিচ্ছে। তাই আবার যদি কম্পারেটিভ ব্যবহার করি তাহলে ডাবল কম্পারেটিভ হয়ে যাবে। ইংরেজিতে ডাবল কম্পারেটিভ বা ডাবল সুপারলেটিভ চলে না, বুঝা গেছে? যদি আমি এটা বলি যে আই অ্যাম comparatively well today, না ঠিক আছে, এটা কম্পারেটিভলি পরে পজিটিভ ডিগ্রি দিয়েছি, কিন্তু আমি যদি এখানে কম্পারেটিভলি বেটার করতাম তাহলে ভুল হতো, এটা ভুল হতো। কেন? কারণ এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি আর এই শব্দটা নিজে কম্পারেটিভের সেন্স দিচ্ছে, ঠিক আছে? তাই কম্পারেটিভলির সাথে বেটার ব্যবহার করা যাবে না, ওয়েল করতে হবে। অথবা আমি যদি এইটা বাদ দিই তাহলে বেটার ব্যবহার করা যাবে। আই অ্যাম বেটার টুডে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। অথবা আই অ্যাম কম্পারেটিভলি ওয়েল টুডে, এটা ঠিক আছে। কিন্তু কম্পারেটিভলিও ইউজ করলাম, আবার আরেকটা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করলাম, তখন ভুল হয়ে যাবে, বুঝা যাচ্ছে? তাহলে ইংরেজিতে ডাবল কম্পারেটিভ বা ডাবল সুপারলেটিভ চলবে না। আসলে এরপরে আজকে হচ্ছে যে রুলগুলো পড়াবো তা হচ্ছে যে তোমরা জানো যে কম্পারেটিভ ডিগ্রির আগে আর্টিকেল হয় না, তবে সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল দি হয়, এটা জানো তোমরা। এই রুল সবার জানা। কম্পারেটিভ ডিগ্রির আগে আর্টিকেল না হলেও দুটা ক্ষেত্রে আর্টিকেল দি ব্যবহার হয়, দুটা রুলে। একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির আগে যদি কোনো বাক্যে অফ দা টু উল্লেখ করা থাকে, অফ দা টু, এই ফ্রেজটুক যদি উল্লেখ করা থাকে, এই ফ্রেজটুক যদি উল্লেখ করা থাকে বাক্যে, তাহলে এই বাক্যে আমরা দি প্লাস কম্পারেটিভ ডিগ্রি ইউজ করতে পারি। এটা কি পিতে পারমিটেশন মানে বিল না, ঠিক আছে? তাহলে কি বলছি, যদি বাক্যে অফ দা টু উল্লেখ করা থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রি আগে আমরা আর্টিকেল দি ব্যবহার করতে পারি। এইভাবে সবগুলো মান আছে, জিরো ফ্যাক্টর মান হলো 1। এখানে তোমাদের একটা বিশেষ কথা বলে রাখি, সেটা হচ্ছে এই রুলটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য এখানে প্রিপজিশনের ব্যবহারটাও কোনো পরীক্ষায় চেয়েছে। কি হয় এখানে? প্রিপজিশন অফ হয়। কি প্রিপজিশন হবে? অফ হবে। তারপরে কখনো কখনো আর্টিকেল চেয়েছে, আর্টিকেলের নিয়মে কিন্তু আর্টিকেল দিয়ে আসবে কম্পারেটিভ ডিগ্রি আগে এখানে। তারপর একটা বলছি কি, এই দি দেওয়ার পর এখানে কিন্তু আর সুপারলেটিভ ডিগ্রি চলবে না, এখানেও গ্যাপ হয়েছে। তাহলে এই রুলে আসলে তিনটা জিনিস আমরা শিখছি। কি কি? একটা হচ্ছে প্রিপজিশনের ব্যবহার অফ, আর্টিকেলের ব্যবহার দি, আর ডিগ্রির ব্যবহার হচ্ছে কম্পারেটিভ, ঠিক আছে? তো অনেকে আর্টিকেল দি দেখার পরে মেরে দিতে পারে সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে না? অথবা অনেকে মনে করতে পারে যে কম্পারেটিভ ডিগ্রি আগে তো আর্টিকেল হয় না, তাহলে এখানে ক্রস দিতে পারে, ঠিক আছে? সেটাও ভুল হয়ে যাবে। আর এখানে প্রিপজিশন অফ হয়। এই তিনটাই আমাদের কি এখানে মোস্ট ইম্পর্টেন্ট রুল। তাহলে আমাদের জানতে হবে যে অফ দা টু যদি বাক্যে উল্লেখ করা থাকে, এরকম ক্ষেত্রে আমরা দি প্লাস কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করব। দেখো এক অক্ষর পৃষ্ঠপটটা বিন্যাস করা যায় তাহলে 3p1 আর এর ব্যাখ্যাটা হয়ে যায় 3 ফ্যাক্টরিয়াল 3 মাইনাস অফ দা টু সিস্টার্স। 3 ফ্যাক্টরিয়াল এই বাক্যে অফ দা টু ব্যবহার হয়ে গেছে। অফ দা টু সিস্টার্স শি ইজ, তাহলে এটা হলো নরমাল বিন্যাস, একদম নরমাল টলার। যদি বলে দেখো টলার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এই কম্পারেটিভ ডিগ্রি আগে আমরা আর্টিকেল দি ব্যবহার করব, 5 অক্ষর পৃষ্ঠ তাহলে 5p5, ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, এখানে যদি অফ দা 4 থাকতো তাহলে কি করতাম? কোনো চেঞ্জ হতো বাক্যে? হইতো? হ্যাঁ। এখানে কিন্তু 4 জনের মধ্যে তুলনা হচ্ছে, তাহলে কম্পারেটিভ ডিগ্রি কি ব্যবহার করা যাবে? তাহলে এখানে টলেস্ট হতো। অফ দা 4 থাকলে কি হতো দেখাচ্ছি। দেখো একটা এ দুটো তিনটে অফ দা 4 এটার কোনো পি বয়েজ, এই অঙ্কে কোনো পি অফ দা 4 বয়েজ হি ইজ দা, এখানে অবশ্যই 4 জনের মধ্যে তুলনা হয়েছে, কি সুপারলেটিভ ডিগ্রি লাগবে। শি ইজ দা টলেস্ট। এটা কোন সূত্র আছে? এটা রিপিট থাকবে, সেটা কোন সূত্র আছে? তাহলে 2 এর অধিকের জন্যই তো, মানে 3 4 5 6 অনেকের মধ্যে তুলনা যখন হয় তখন কি হয়? সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার হয়। আর 2 এর মধ্যে তুলনা হলে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার হয়। দেখো নিচে আছে দুটো সি, 2 ফ্যাক্টরিয়াল 3 এ 3 ফ্যাক্টরিয়াল, মানে যতগুলো রকম থাকবে তত রকম রিপিট হবে, ঠিক আছে? শেষ, এটা শেষ। আর একটা শিখেছি, এটা মনে যদি শিখেন, মানে এটা আমাদের বড় আমাদের কাজে লাগবে। এটা হলো কি? এটা এ বি সি, এ দেখো এই কোশ্চেনটা ছিল সাব রেজিস্ট্রার নিয়োগের 2016 সালের একটা কোশ্চেন। তো দিস ইজ দ্য ওয়াইজার অথবা ওয়াইজেস্ট প্ল্যান অফ দ্য টু।
দিস ইজ দ্য ওয়াইজার অথবা ওয়াইজেস্ট প্ল্যান অফ দ্য টু। দেখো তো আর্টিকেল ডি এর পরে অনেকে ওয়াইজেস্ট মেরে দিতে পারে, পারে না, কিন্তু এখানে আসলে 2 এর মধ্যে তুলনা হয়েছে না, দেখো তো, তাহলে অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে আমাদের, এখানে ওয়াইজার করতে হবে। দিস ইজ দ্য ওয়াইজার প্ল্যান অফ দ্য টু। দ্বিতীয় রুল যেটা যাচ্ছি সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি আগে আরেকটা ক্ষেত্রে আর্টিকেল ডি ব্যবহার হয়, আরেকটা ক্ষেত্রে সেটা হচ্ছে কি, যখন যত তত বুঝি আমরা বাংলায়, যত তত এরকম যত তত যখন বুঝি, তখন এরকম ক্ষেত্রেও আমরা কম্পারেটিভ ডিগ্রি আগে আর্টিকেল ডি ব্যবহার করব। এরকম ক্ষেত্রে যেটা হয় তা হচ্ছে আর্টিকেল ডি প্লাস কম্পারেটিভ ডিগ্রি হয় 120 ভাগ 5 কত 24 টা, তার মানে a দ্বারা শুরু হয়েছে 24 টা, b দ্বারা শুরু হয়েছে 24 টা, তারপরে হচ্ছে আবার আর্টিকেল ডি প্লাস কম্পারেটিভ ডিগ্রি হয়। গতকালের ক্লাসের তার মোটামুটি সামারি, মানে কালকে আমরা প্র্যাকটিস করে ফেলছি, আজ প্র্যাকটিস করে ফেললাম, এই বাহ তাহলে দুইটা কম্পারেটিভ ডিগ্রি হয় এবং দুটোর আগে কি হয়, আর্টিকেল ডি হয়। দেখো তোমরা এগুলো মুখস্থ রেখেছো, ভালো জানো। দ্য মোর ইউ রিড, মোরটা কোন ডিগ্রি, এটা হচ্ছে কম্পারেটিভ। দ্য মোর ইউ রিড, হ্যাঁ, দ্য মোর ইউ লার্ন। প্রথমে দাম হচ্ছে লাস্টে দাম হবে। বলতেছে দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। এখানে দুই জায়গাতে আমরা কি কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করছি এবং তার আগে কি করেছি, আর্টিকেল ডি ব্যবহার করেছি। ঠিক আছে, তাহলে এখন বলবেন তাহলে এখানে কি আর কি কে একসাথে দেখো চাকরি পরীক্ষা কোশ্চেন, দ্য গ্রেটার দুজনকে দুজন ভাবা যাবে না, দুজনকে দ্য গ্রেটার দ্য ডিমান্ড, দুজনকে দুজন ভাবা না, তাহলে সেপারেট হয়ে যাবে। দুজনকে একজন হয়, দ্য গ্রেটার দ্য ডিমান্ড, মানে মনে করেন একটা বাড়ি মানুষ দিত, দ্য হায়ার দ্য একটা গাড়ি প্রাইস। এটা ইকোনমিক্স এর একটা আলাদা আলাদা থিওরি যে এটা করেছি। হ্যাঁ, চাহিদা বাড়লে দামও বাড়ে। মার্কেটে যে জিনিসটার চাহিদা বেশি হয় ওই জিনিসটার দামও বেশি বেশি হয়ে যায়। আচ্ছা, এরপরে তোমরা একটা ভালো রুল জানো যে যখন অন অফ দা থাকে, অন অফ থাকে, অন অফ দা, এখন বলেন কত, এরপরে 5 ফ্যাক্টর মানে 120, সুপারলেটিভ ডিগ্রি হয়, 2 ফ্যাক্টর মানে কত 2, তাহলে 60টা বিন্যাস হয়। সুপারলেটিভ ডিগ্রি হয় এটা কি শিখলাম বলতো, এবং এরপরে প্লুরাল নাউন হয়। কত ভাবে সাজানো যায়, যেখানে ভাওয়ালগুলো অন অফ দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস প্লুরাল নাউন। দেখো মাধ্যমিক শিক্ষক নিয়োগ নিবন্ধন পরীক্ষার এই কোশ্চেনটা ছিল, ঢাকা ইজ বিকামিং, 40 নম্বর তাই, ঢাকা ইজ বিকামিং তাহলে উত্তর কত বলেন, অন অফ দা, 60 এর উত্তর হয়নি, উত্তর এখন আসে। ভালো লাগে, আরেকটা অঙ্ক করব, দুটো অঙ্ক। বিজিএস্ট সিটিজ আরেকটা সিরিয়াস না কিন্তু খুব আসে, আপেল ইন এশিয়া। অন অফ দা থাকলে এরপরে সুপারলেটিভ ডিগ্রি প্লাস কি বলছি, প্লুরাল নাউন। দেখো অন অফ দা আছে, যে অন অফ দা, এরপরে কি বিজিএস্ট, অন অফ দা বিজিএস্ট সিটিজ ইন এশিয়া, এশিয়াতে কি ঢাকা একটা, হ্যাঁ সবচেয়ে বড় একটা কি বলছে, হ্যাঁ অন্যতম একটা বড় শহরে পরিণত হচ্ছে। এখানে যা হয়েছে তা হচ্ছে অন অফ দা থাকলে সুপারলেটিভ ডিগ্রি এবং এরপরে প্লুরাল নাউন হবে, আর তারপরে যদি প্লেস বুঝায়, জায়গা বুঝায়, তাহলে ইন, আর বাকি ক্ষেত্রে অফ ব্যবহার হবে। ঠিক আছে, এখানে আর একটু খালি কাজ, এরপরে এইটুকু পর্যন্ত বুঝতে কি বলেন, স্থানের আগে, এখানে শুধু ভাওয়াল পাওয়ার বলে কথা নাই, স্থানের আগে ইন এবং অন্য ক্ষেত্রে অফ। সাইন শব্দটি কতভাবে সাজানো যায়, যেখানে এস আর সি কি বলছি, এরপরে স্থানের আগে ইন এবং অন্য ক্ষেত্রে অফ ব্যবহার হবে। ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন এশিয়া। আমি এদিক যাই, এই যে এশিয়া হচ্ছে কি মহাদেশ, একটা জায়গা, তাহলে তার আগে ইন হচ্ছে। এটা তো দাঁড়াতে পারে না, আর অন্য কিছু যদি জায়গা না বোঝায় তাহলে অন্য কিছুর ক্ষেত্রে আমরা অফ ব্যবহার করব। এটা দেখো, এটা যদি বিন্যাস করা যায় না, এটা এই বিন্যাসটা কি হবে বলেন, আচ্ছা, তোমাদের দুইটা অ্যাডজেক্টিভ নিয়ে একটু কথা বলি। ওল্ডার, এই ওল্ডার এবং এল্ডার, এই ওল্ডার বলতে বোঝায় বয়সে বড়, বয়সে বড়। বয়সে বড়, এইটুকু শুধু বোঝায়। আর এটা এটা বয়সে বড় বুঝাবে, আবার পরিবারে একই পরিবারভুক্ত বুঝাবে। যেমন হচ্ছে আত্মীয়, আমি আমার বড় ভাইকে এল্ডার ব্রাদার বলবো, ওল্ডার বলতে পারবো না, ঠিক আছে? এল্ডার বলতে হবে একই এরা যদি তিন ভাবে দাঁড়াতে একই পরিবারের। কোন বিন্যাস হবে না,
মানে সম্পর্ক নির্ণয় বোঝায় না এল্ডার, ছোট বড় নির্ণয় করে সম্পর্কের মধ্যে। এটা আসলে রক্ত সম্পর্ক বোঝায় এল্ডারটা, এটা রক্ত সম্পর্ক বোঝাবে। আর ওল্ডার মানে যত older বয়স কি হবে? আছে সেগুলোকে বোঝায়। এটা আমরা সংক্ষেপে কি ওল্ডটা তো বোঝাবে বয়সে বড়, ওল্ড মানে তো বোঝাই আমরা বয়স্ক বোঝাই। হ্যাঁ এটা মানে একবারে করে ফেল দেখেন এটা কত 1 2 5 ঠিক না 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। যদি বলি যে সে আমার বড় ভাই, তিনি আমার বড় ভাই, তাহলে কি হবে? ইজ মাই এল্ডার ব্রাদার, হি ইজ ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল মাই এল্ডার ব্রাদার। এখানে এটা কত বলেন 120 এখানে কত 2 ব্রাদার, না সে তো বলছে যে সে আমার বড় ভাই, সে আমার বড় ভাই। এল্ডার ব্রাদার এখানে আমি কি বোঝাচ্ছি? এল্ডার দিয়ে বড়। বড় বোঝাচ্ছি, বড় ভাই, নিজের পরিবারে বোঝাচ্ছি। হ্যাঁ একসাথে রেখে আচ্ছা, যদি আমি এরকম বলি যে হি ইজ কি বলেন তো older অথবা হচ্ছে elder যেগুলো একসাথে রেখেছি তার ভিতরে বিন্যাস হয় কিনা than I, আর আপেলের এটা হতো কি দেখো হি ইজ older অথবা elder than I, ওল্ডার হবে, কি হবে বলো? ওল্ডার। এখানে বয়সে বড় বোঝাচ্ছে না, বয়সে বড় বোঝাচ্ছে, তাই আমরা older ব্যবহার করব। than by as, তোমাদের ইলজিক্যাল কম্পারিজন পড়াইতাম, কিন্তু এর আগে পড়াইছি এটাকে, তাই পড়াচ্ছি না এখন। than by as এর পরে প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসে। সি কে একসাথে রেখে বিন্যাস করছি সি কে সি আর কে কি বলছি? দেন বা এর পরে প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসবে। এখানে অবজেক্ট ফর্মটা স্পোকেনে ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, অবজেক্ট ফর্মটা বসানো যাবে না, যেহেতু সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা হয়, তাই দেন বা এর পরে আমরা প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসাবো। দেখো দাদু ভাই দেখো হি ইজ টলার দেন আই হবে নাকি মি হবে বলো? হি ইজ টলার দেন আই হবে, সাবজেক্ট ফর্ম দেবো, কারণ এখানে আসলে হি এর সাথে আমার তুলনা হচ্ছে, তাই না? তাহলে এটা সাবজেক্ট যেহেতু, তাই এটাও সাবজেক্ট হতে হবে। সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা হলে হ্যাঁ, আমরা স্পোকেনে কিন্তু মি ছাড়া অন্যটা বলি না, আই বলি না, স্পোকেনে মি বলি। এ তো দেন দেন, হি ইজ টলার দেন আই। দেখো ইউ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ শি হবে নাকি হার হবে? ইউ আর, ইউ সাবজেক্টের সাথে তুলনা করছি, ইউ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ শি। এখানে কি হবে? শি হবে না। একটা বিশেষ ক্ষেত্র আছে, যদি এমন হয় যে অবজেক্টের সাথে অবজেক্টের তুলনা হচ্ছে, তাহলে কিন্তু অবজেক্ট ফর্ম হতে পারে। আমি দেখাই তোমাদের একটা উদাহরণ। একসাথে রেখে দিনা শিখলেন তো কোনো সমস্যা নেই তো। এবার আসেন একসাথে না রেখে আমরা দেখলাম কি একসাথে না রেখে। এখন দেখ অবজেক্টের সাথে অবজেক্টের তুলনা হলে, আপেল শব্দটি অথবা পি যদি কে করতে না রেখে অবজেক্টের সাথে অবজেক্টের তুলনা হলে অবজেক্ট ফর্ম হয়, প্রোনাউনে অবজেক্ট ফর্ম হয়। আপেল শব্দের যদি বিন্যাস করি সেখানে কয় প্রকার বিন্যাস হবে? কয় ধরনের বিন্যাস হবে? পি যদি কে করতে থাকবে কি বলছি? অবজেক্টের সাথে অবজেক্টের তুলনা হতে পারে, যদি হয় এটা, তাহলে এই ক্ষেত্রে আমরা প্রোনাউনে অবজেক্ট ফর্ম দিব। দেখো এই সেন্টেন্সটাতে কোনো জায়গায় অবজেক্টই ব্যবহার হয়নি, সুতরাং অবজেক্টের সাথে অবজেক্টের তুলনা হয়েছে কিনা এটা ভাববোই না আমরা। যখন অবজেক্ট দেওয়া থাকবে সেন্টেন্সে, তখন আমরা খেয়াল রাখবো যে অবজেক্টের সাথে অবজেক্টের তুলনা হয়েছে কিনা, তখন আমরা ওই ক্ষেত্রে কি হবে বসাতে পারবো অবজেক্ট ফর্মটা। একটা উদাহরণ দিই দেখো, ওই সেন্টেন্সে অবজেক্টই উল্লেখ করা নাই, সুতরাং অবজেক্টের সাথে অবজেক্টের তুলনা হওয়ার প্রশ্নই অবান্তর। কিন্তু এখন আমরা এমন একটা উদাহরণ দেখবো যেটা অবজেক্ট দেওয়া আছে, এরকম ক্ষেত্রে আমরা দেখবো অবজেক্টের সাথে তুলনা হয়েছে কিনা। দেখো উদাহরণ দিচ্ছি, ইউ লাভ হিম। দেখো একটা অবজেক্ট পেয়েছি, ইউ লাভ হিম মোর দেন, দেখো ইউ লাভ হিম মোর দেন মি। এখানে মি চলবে, কেন চলবে? ইউ লাভ হিম মোর দেন মি। হ্যাঁ, এখানে বলছি আমি
যে ইউ লাভ মি, তুমি আমাকে ভালোবাসো, ইউ লাভ হিম, তুমি তাকে ভালোবাসো, কিন্তু আমার চেয়ে তাকে বেশি ভালোবাসো। তাহলে এই দুইটা অবজেক্ট এখানে মূলত আমি যাচ্ছি যে আমার চেয়ে, এটা হিংসাত্মক মনোভাব একটা বাক্য, যে আমার চেয়ে তুমি তাকে বেশি ভালোবাসো। হ্যাঁ, তো বলছে ইউ লাভ হিম মোর দ্যান মি। এই যে এখানে অবজেক্ট, এখানে অবজেক্ট। তো যদি অবজেক্ট থাকে বাক্যে, তাহলে আমরা অবজেক্টের সাথে অবজেক্টের তুলনা হিসেবে এই দ্যানের পরে অ্যাজ এর পরে অবজেক্ট ফর্ম নিব। কিন্তু যদি অবজেক্ট উল্লেখ করাই না থাকে, তাহলে এরকম ক্ষেত্রে অবজেক্টের প্রশ্নটা আসাটাই অবান্তর। না, এখানে আই দিলে বাক্যটা ভুল হবে এমনটা না, কিন্তু হবে না, ভুল হবে না। হ্যাঁ, কেন ভুল হবে না? কারণ এখানে তুমি তাকে ভালোবাসো এবং আমিও তাকে ভালোবাসি, এই সেন্সে এটা ঠিক হবে, আইটাও ঠিক হবে। ঠিক আছে? তো যদি মি বা অবজেক্টের, মানে এক কথা অবজেক্টের যদি উদাহরণ দেওয়া থাকে, তাহলে বুঝে নিও যে অবজেক্টের সাথে অবজেক্টের কম্পারিজন করেছি, তখন এখানে অবজেক্ট ফর্মটাই বেটার। হ্যাঁ, এক কথা অবজেক্ট আসছে এই বাক্যে, আর এর আগের বাক্যগুলোতে অবজেক্ট ছিল না। আচ্ছা, এরপরে না, দেখো দ্য সেম অ্যাজ লাইক এবং সিমিলার টু এর কথা বলছি। এরা যখন ব্যবহার করা থাকে, এদেরকে যখন ব্যবহার করা হয় বাক্যে, তখন এই বাক্যটাকে কম্পারিজনটাকে বলা হয়, তুলনাটাকে বলা হয় ইকুয়াল কম্পারিজন। নাম শুনেছো তোমরা হয়তো, এটাকে বলা হয় কি? ইকুয়াল কম্পারিজন। এটাকে বলা হয় সমান সমান তুলনা, ইকুয়াল কম্পারিজন, সমান সমান তুলনা। যখন হচ্ছে তোমাদের দেন বা অ্যাড ছিল, তখন এটা ইকুয়াল ছিল না, এটা ছিল আনইকুয়াল কম্পারিজন। দেন ছিল তখন কি ছিল? আনইকুয়াল কম্পারিজন ছিল। এখন আমরা ইকুয়াল কম্পারিজনে দা সেম অ্যাজ, লাইক এবং সিমিলার টু ব্যবহার করছি। ইলজিক্যাল কম্পারিজন যদি হয়, তাহলে ওইটার জন্য আলাদা নিয়ম, এর আগে পড়েছো তোমরা প্রোনাউনের পড়াতে। হ্যাঁ, আরেকটা আছে আনইকুয়াল কম্পারিজন, ওটা দেখাচ্ছি একটু পরে। দেখো দা সেম অ্যাজ, লাইক এবং সিমিলার টু, এইগুলো হচ্ছে প্রিপোজিশন, কিংবা দেখো সরাসরি লাইকটা হচ্ছে প্রিপোজিশন। লাইক কি প্রিপোজিশন হয়, ভার্ব হয়। সিমিলার টু এর লাস্টে টু আছে, প্রিপোজিশন আছে না? তাহলে হয় এরা প্রিপোজিশন অথবা প্রিপোজিশনের সমতুল্য কিছু। ঠিক আছে? প্রিপোজিশনাল অথবা প্রিপোজিশনাল ফ্রেজ। বলো প্রিপোজিশনের বৈশিষ্ট্য কি? এরপর একটা নাউন প্রোনাউন বসে না? আমরা যদি দেখি যে গ্যাপের পরে একটা নাউন আছে অথবা প্রোনাউন আছে, কি বলছি? গ্যাপের পরে নাউন অথবা প্রোনাউন, তখনই এই গ্যাপে আমরা দা সেম অ্যাজ, লাইক অথবা সিমিলার টু যে কোনো একটা বসাতে পারবো। ঠিক আছে? কি বলছি আমি? গ্যাপে দা সেম অ্যাজ অথবা লাইক অথবা সিমিলার টু সবগুলোর মিনিং একই রকমের, তিনটার মিনিং একই। অপশনে কিন্তু একটা দেওয়া থাকবে, তিনটা দেওয়া থাকবে না। ঠিক আছে? কি বলছি? গ্যাপে দা সেম অ্যাজ, লাইক বা সিমিলার টু আমরা ব্যবহার করতে পারবো যদি এরপরে নাউন প্রোনাউন থাকে। বুঝা গেছে? তাহলে এটা ব্যবহার করা যাবে। আর যদি গ্যাপের পরে নাউন প্রোনাউন না পাই, তাহলে এদেরকে আর ব্যবহার করা যাবে না। তখন ব্যবহার করা যাবে কি জানো? যেগুলো বড় তারা ছোট হয়ে যাবে, আর যারা ছোট তারা বড় হয়ে যাবে। দেখো লাইকটা হয়ে যাবে অ্যালাইক, সিমিলার টু বড়, এটা ছোট হয়ে যাবে। বুঝাতে পারছি আমি? গ্যাপের পরে নাউন প্রোনাউন না পেলে এটা ছোট হয়ে যাবে বড়গুলা, আর ছোটটা বড় হয়ে যাবে। লাইকটা হয়ে যাবে অ্যালাইক, দা সেম অ্যাজটা হয়ে যাবে কি? দা সেম, আর হচ্ছে সিমিলার টু হয়ে যাবে শুধুমাত্র সিমিলার। ঠিক আছে? এভাবে আমরা মনে রাখবো যে গ্যাপের পরে নাউন প্রোনাউন পেলে গ্যাপে দা সেম অ্যাজ, লাইক এবং সিমিলার টু ব্যবহার করব। উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে। বাংলাদেশ ইজ সিমিলার টু ব্যবহার করা যাবে কিনা? ভিয়েতনাম। বাংলাদেশ ইজ সিমিলার টু ভিয়েতনাম। দেখো তো বাংলাদেশ ইজ সিমিলার টু ভিয়েতনাম। গ্যাপের পরে নাউন প্রোনাউন পেয়েছো কিনা? গ্যাপ দেখছো, সিমিলার টু এর জায়গাটা গ্যাপ, এরপরে নাউন প্রোনাউন পেয়েছো কিনা? পেয়েছো তো। যেহেতু নাউন প্রোনাউন পেয়েছো, তাই সিমিলার টু ব্যবহার করা যাবে। এখানে লাইক ব্যবহার করা যাবে কিনা? যাবে। এখানে দা সেম অ্যাজ ব্যবহার করা যাবে কিনা? যাবে। কিন্তু যদি এমন হইতো যে গ্যাপের পরে নাউন প্রোনাউনটা নাই, হয় ফুল স্টপ দেওয়া আছে অথবা অ্যাডভার্ব দেওয়া আছে বা প্রিপোজিশন দেওয়া আছে, এক কথায় নাউন প্রোনাউন নাই,
এরকম ক্ষেত্রে আমরা দা সেম অ্যাজ, লাইক বা সিমিলার টু ব্যবহার করতে পারবো না, এটা রিভার্স করে দিব। বলছি না, বড়টা ছোট হয়ে যাবে, ছোটটা বড় হয়ে যাবে। দা সেম হবে, অ্যালাইক হবে, আর শুধুমাত্র সিমিলার হবে। দেখো উদাহরণ দিই, আমি এই সেন্টেন্সটা এইভাবে লিখতে পারি, বাংলাদেশ অ্যান্ড ভিয়েতনাম, তারপরে হচ্ছে আর বাংলাদেশ অ্যান্ড ভিয়েতনাম আর ড্যাশ। এখানে কি লাইক ব্যবহার করতে পারি আমরা? দেখো তো, বাংলাদেশ অ্যান্ড ভিয়েতনাম আর, এখানে লাইক ব্যবহার করা যাবে? যাবে না, এখানে অ্যালাইক করতে হবে। কারণ কি? কারণ গ্যাপের পরে আমরা নাউন প্রোনাউন পাইনি, পেয়েছি ফুল স্টপ পেয়েছি। ঠিক আছে, তাহলে গ্যাপের পরে নাউন প্রোনাউন। সোজা কথা, আমরা একটা মনে রাখবো, তাহলে অন্যটা পেরে যাবো। ওই যে যেটা অন্যটা বলছি না, বড়টা ছোট হয়ে যাওয়া, ছোটটা বড় হয়ে যাওয়া, এটা এমনিতে পারবো। আমরা একটা মনে রাখবো, দা সেম অ্যাজ কখন হবে, লাইক কখন হবে, সিমিলার টু কখন হবে। কখন হবে কিরণ? কখন হবে? গ্যাপের পরে নাউন থাকলে বা প্রোনাউন থাকলে। গ্যাপের পরে নাউন প্রোনাউন থাকলে আমরা দা সেম অ্যাজ, লাইক বা সিমিলার টু ব্যবহার করবো। তাহলে এটা মনে রাখলে অন্যটা আমাদের এমনি মনে থাকবে, থাকবে না? এরপরে যদি আমরা যাই আনইকুয়াল কম্পারিজন, যেটা বলছি সেটা হচ্ছে ডিফার এবং ডিফারেন্ট। ডিফার, ডিফারেন্ট। দেখো ডিফারটা কি আর ডিফারেন্টটা কি প্রথমে আমাদের বুঝে নিতে হবে। ডিফারেন্টটা আসলে অ্যাডজেক্টিভ, এটা কি? এটা আসলে অ্যাডজেক্টিভ। আর ডিফার হচ্ছে ভার্ব। ডিফার কি? ভার্ব। আচ্ছা বলো, সাবজেক্টের পরে ডিফারেন্ট বসতে পারে? সাবজেক্টের পরে ডিফারেন্ট বসতে পারে? সাবজেক্টের পরে ডিফারেন্ট বসতে পারে না, কারণ সাবজেক্টের পরে ভার্ব বসে। তাহলে সাবজেক্টের পরে কিন্তু ভার্ব ডিফার বসতে পারে, ডিফারেন্ট অ্যাডজেক্টিভ বসতে পারে না। বুঝা যাচ্ছে প্রথম কথা এটা। যদি আমি বলি crocodiles differ from alligators। দেখো crocodiles সাবজেক্ট রয়েছে কি? crocodiles differ from alligator। সাবজেক্টের পরে আমি ভার্ব বসাইছি, ঠিক আছে না? এখানে যদি আমি ডিফারেন্ট বসাইতাম, crocodiles different from alligators, তাহলে ভুল হইতো না? crocodiles are different। হ্যাঁ, তাহলে এক কথায় সাবজেক্টের পরে সোজা হবে এরকম, সাবজেক্টের পরে একটা ভার্ব থাকবে, ভার্বের পরে ডিফারেন্ট বসানো যাবে, ভার্বের পরে ডিফারেন্ট বসানো যাবে। কিন্তু এই ভার্বটা না উল্লেখ করে আমি যদি এটা বসাই, তাহলে ভুল হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। বুঝা যাচ্ছে? এক কথায় সাবজেক্টের পরে ডিফারেন্ট অ্যাডজেক্টিভ বসতে পারে না, কিন্তু সাবজেক্টের পরে ডিফার ভার্ব বসতে পারে। বুঝা যাচ্ছে? এরপরে আরেকটা কথা বলি, যে ডিফার এবং ডিফারেন্ট এর সাথে ফ্রম ব্যবহার করার ব্যাপারটা। ফ্রম হচ্ছে একটা প্রিপোজিশন, এটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই। গ্যাপের পরে নাউন প্রোনাউন পেলে আমরা ফ্রম ব্যবহার করব, গ্যাপের পরে নাউন প্রোনাউন না পেলে ফ্রম ব্যবহার করব না, সোজা কথা। তাহলে ফ্রম ব্যবহার নিয়ে মাথা ব্যথার কিছু নাই। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিই। দেখো আমি যদি বলি যে ওয়াটার লিলি, তারপরে গ্যাপ। হ্যাঁ, ডিফার ডিফারেন্টের ব্যবহার দেখাচ্ছে একটা। হ্যাঁ, ওয়াটার লিলি ড্যাশ, তারপর হচ্ছে ওয়াটার লিলি ড্যাশ, তারপর হচ্ছে মেরিগোল্ড। অপশন এ। ডিফার, অপশন বি। ডিফারেন্ট, অপশন সি। ডিফারেন্ট ফ্রম, অপশন ডি। ডিফার্স ফ্রম। দেখো একটা হচ্ছে ডিফার্স, ডিফারেন্ট, ডিফারেন্ট ফ্রম, আর হচ্ছে ডিফার্স ফ্রম। ওয়াটার লিলি
গ্যাপের পরে নাউন পেয়েছি কিনা বলো, গ্যাপের পরে নাউন প্রোনাউন পেয়েছি, অবশ্যই প্রিপজিশনের ব্যবহার আসবে। তাহলে তার মানে আমাদের আনসার এই দুটোর মধ্যে হবে, এই দুটোর মধ্যে আমাদের আনসার হবে, ওই দুটো তাহলে হচ্ছে না, বুঝা যাচ্ছে? হ্যাঁ, যেহেতু এখন অর্ডার লিলি সাবজেক্টের পরে কি নিব আমরা, ভার্ব নিব, তাহলে ডিফার্স এটা হবে। তাহলে প্রিপজিশনের ব্যবহারটা নির্ভর করে কিসের উপর, নাউন প্রোনাউনের উপর। যদি নাউন প্রোনাউন থাকে তাহলে তার আগে প্রিপজিশন ফ্রম দিব, আর যদি নাউন প্রোনাউন না থাকে তাহলে এখানে ফ্রম দেওয়ার দরকার হতো না। আর আরেকটা কথা হচ্ছে সাবজেক্টের পরে আমরা ভার্ব খুঁজবো, তার মানে ভার্ব হচ্ছে ডিফার্স আর একটা হচ্ছে ডিফার্স ফ্রম, এই দুটো হচ্ছে ভার্ব। তাহলে এই দুটোর মধ্যে হওয়ার কথা, কিন্তু এখানে দেখছি যে ফ্রম নাই আর এখানে ফ্রম আছে, বুঝা যাচ্ছে? তাহলে কখন ফ্রম লাগবে? হ্যাঁ, গ্যাপের পরে নাউন প্রোনাউন থাকলে ফ্রম লাগবে, প্রিপজিশন লাগবে। আর গ্যাপের পরে নাউন প্রোনাউন না থাকলে কারোর সাথে তো তুলনা করছি আমরা, এটাকে আমরা বলছি আনইকুয়াল কম্পারিজন। যেহেতু সমান বলছে না, বলছে মেরিগোল্ডের তুলনায় কি বলছে, মেরিগোল্ড এবং ওয়াটার লিলি আলাদা, ভিন্ন। আচ্ছা, এরপরে তোমাদের একটা রুল বলি, সেটা হচ্ছে যে কখনো কখনো সুপারলেটিভ ডিগ্রি পড়ে, যখন সুপারলেটিভ ডিগ্রি দেওয়া অবস্থান পরিবর্তন না করে আগে এমনি বলে কি বলছি, সুপারলেটিভ ডিগ্রি এর পরে, সুপারলেটিভ ডিগ্রি যখন দেখবা তখন এর পরে ইভার যুক্ত, কি বলছি, ইভার যুক্ত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, ইভার যুক্ত। তাহলে সুপারলেটিভ ডিগ্রি যখন দেখবো তখন তারপরে যদি গ্যাপ থাকে, এই গ্যাপের অংশে কি ধরনের টেন্স হবে, ইভার যুক্ত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এই টেন্সটার ব্যবহার অনেক এবং চাকরির পরীক্ষা এখান থেকে অনেক কোশ্চেন হয়েছে। কি বলছে, সুপারলেটিভ ডিগ্রি এরপরে ইভার যুক্ত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, কিন্তু ইভার থাকতে হবে, ইভার যুক্ত প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো দেখেন এই বুকটা একটা বিন্যাস, এটা নট পুনর্বিন্যাস, এটা কিন্তু বিন্যাস। these are the words, বিন্যাস, বিন্যাস তো করাই আছে। যখন এবার সাজাবেন এটা পুনর্বিন্যাস, 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 পুনর্বিন্যাস। তার মানে যে শব্দটা সে নিজেই একটা বিন্যাস। these are the words results, বাকি যতগুলো these are the words results, কারণ ওগুলো সব পুনরায় সাজাবে। ঠিক আছে? বিষয় তাই না, এবিসির মতো আর এবিসি এরপরে এবিসি যদি I have তার মানে ওগুলো পুনরায় সাজাবেন না, আর ever এবিসিটাকে সাজানোই আছে, ওটা পুনরায় সাজানো। seen, তার মানে I have ever seen। দেখো তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে এবং ইভার যুক্ত আছে কিনা, তাহলে সেখানে ইভার যুক্ত আছে না? তাহলে এইভাবে these are the words সুপারলেটিভ ডিগ্রি হয়েছে না, these are the words results I have ever seen। বিন্যাস কথা বলেন মানে এরকম খারাপ রেজাল্ট আমি কখনোই হ্যাঁ, দেখিনি। this is the most expensive pen I have ever bought। মানে আমি এর আগে কখনো এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এই যাবত যত দামি পেন জিনিস কিনেছি কিনি। তার চেয়ে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ পেন, হ্যাঁ। ঠিক আছে? এভাবে কি হবে, ইভার যুক্ত প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসবে কি যখন সুপারলেটিভ ডিগ্রি দেবো, তারপরে সুপারলেটিভ ডিগ্রির পরে ইভার যুক্ত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তোমাদের এখন একটা রুল করাবো, সেটা হচ্ছে যে সংখ্যাবাচক কিছু শব্দ আছে, হাফ, টয়েস, ফ্রাইস ইত্যাদি ইত্যাদি সংখ্যাবাচক শব্দের পরে, ইত্যাদি সংখ্যাবাচক শব্দের পরে as much as এই 11টা মূর্তি অথবা as many as আর ইউ ব্যবহৃত হয়। আই ও দেখো কি বলছি, হাফ, টয়েস, থ্রাইস ইত্যাদি সংখ্যাবাচক শব্দের পরে, ইত্যাদি সংখ্যাবাচক শব্দের পরে ফ্রেজের পরে আমরা as much as বা as many as ব্যবহার করব। এখন কি করতে ভাওয়ালগুলোর অবস্থান পরিবর্তন না করে তাহলে ভাওয়ালটা যেটা আছে তো তোমরা জানো মাছ এবং মেনির মধ্যে একটা পার্থক্য আছে, জানো? মাছটা হচ্ছে আনকাউন্টেবলের জন্য আর মেনি হচ্ছে কি কাউন্টেবলের জন্য। এই as many asটা ব্যবহার করব টি এখানে যাবে আর এখানে যাবে এম এখানে যাবে টি এখানে যাবে এ কি এখানে যাবে এইভাবে প্লুরাল নাউনের সাথে। আমরা প্রথম দিনে শিখেছি যেগুলা অবস্থান নির্দিষ্ট করে দেয় সেইগুলা বাদে বিন্যাস করতে হয়, কারণ ওইগুলো প্লুরাল নাউনের সাথে ওদেরকে আপনি ভাওয়াতে পারবেন। অবশ্যই এটা প্লুরাল নাউন দেখবো, নিশ্চিত হব যে এটা প্লুরাল নাউন, তার সাথেই as many as এর ব্যবহারটা করব। বাদে
আর যদি আমরা প্লুরাল নাউন না দেখতে পাই, দেখা যাচ্ছে কোনো নাউনই দেওয়া নাই অথবা নাউন দেওয়া আছে কিন্তু আনকাউন্টেবল নাউন দেওয়া আছে, তখন এরকম ক্ষেত্রে আমরা অ্যাজ মাচ অ্যাজ এর ব্যবহার করব। তাহলে নিশ্চিত হব যে এটা প্লুরাল নাউন, তার সাথেই আমরা অ্যাজ মেনি অ্যাজ এর ব্যবহারটা করব। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাজ মাচ অ্যাজ এর ব্যবহার আসে পরীক্ষায়, বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে? মানে অ্যাজ মেনি অ্যাজ এর ব্যবহার আমি দেখিনি চাকরি পরীক্ষায়। তাহলে কথা হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ এর ব্যবহারটা বেশি হবে। আর যদি প্লুরাল নাউন দেখতে পাই, কাউন্টেবল প্লুরাল নাউন, কারণ মেনিটা আসলেই কাউন্টেবল প্লুরাল নাউনের জন্য ব্যবহার হয়, ঠিক আছে? তাহলে কি হবে, অ্যাজ মেনি অ্যাজটা তখন ব্যবহার করব যখন প্লুরাল কাউন্টেবল নাউন দেখব। উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে। দেখো these are costs। আচ্ছা costs মানে এটা কি ভার্ব না? দেখো তো, these are costs as many as নাকি as much as? The other one। দেখো কি বলছি এখানে, as many as অথবা as much as, এটুকু। The other one। তারা কি বোঝা গেছে? These are costs। এখানে এটা হচ্ছে ভার্ব, শার্ট আছে, এটা হচ্ছে নাউন মানে সাবজেক্টের পরে এটা ভার্ব। ভার্বের পরে আমরা কি এখানে প্লুরাল নাউন পেয়েছি? প্লুরাল নাউন পেয়েছি? পাইনি। প্লুরাল নাউন তো দূরে থাক, নাউনই না এখানে। আর এখানে পরে আরেকটা আছে, এটা হচ্ছে কি, এটা তোমার নাউন ফ্রেজ দেওয়া আছে। তাহলে এখানে দেওয়া আছে অ্যাজ মাচ অ্যাজ, এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? ও আচ্ছা, এখানে টয়েস হবে, টয়েস কোন একটা শব্দ হবে, হ্যাঁ? সেটা কি রিপিট বিন্যাস, টয়েস, হাফ, এরকম শব্দগুলো অ্যাজ মেনি অ্যাজ বা অ্যাজ মাচ অ্যাজ এর আগে থাকবে, ঠিক আছে? মানে পুনরাবৃত্তি করে এরকম কোনো কথা ছিল, ঠিক আছে? বা একটা অঙ্ক যে কোনো সংখ্যক বার ব্যবহার। তাহলে নিয়ম হচ্ছে যে যখন আমরা এই টয়েস, হাফ, ঠিক আছে, এরকম শব্দগুলো দেখব, সংখ্যাবাচক শব্দগুলো, তখন এরপরে অ্যাজ মেনি অ্যাজ বা অ্যাজ মাচ অ্যাজ ব্যবহার করব। শর্ত হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে অ্যাজ মাচ অ্যাজ, আর কাউন্টেবল প্লুরাল নাউনের জন্য কি অ্যাজ মেনি অ্যাজ ব্যবহার করব। এক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি না যে কোনো নাউন আছে, এখানে নাউনই দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তাহলে অ্যাজ মেনি অ্যাজ ব্যবহার হওয়াটা প্রশ্নে আসে না। আর অ্যাজ মাচ অ্যাজ ব্যবহার হবে যেহেতু আনকাউন্টেবল সেন্স দিচ্ছে। নাউনটা কোথায় থাকবে? অ্যাজ মানি অ্যাজ এর পরে। এটা পুনরাবৃত্তি। এখানে যদি মেনিটা আসে তাহলে সেটার উদাহরণ কিরকম হবে, আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখো ভাইয়ের কথাটা আবার বলেন। কত বলেন? যে আনকাউন্টেবল আনকাউন্টেবল নাউনের জন্য অ্যাজ মাচ অ্যাজ, আর কাউন্টেবল প্লুরাল নাউন দেখেই আমরা অ্যাজ মেনি অ্যাজ ব্যবহার করব। প্লুরাল হবে, শুধু কাউন্টেবল আর আনকাউন্টেবল। হ্যাঁ যদি বলে যে কোনো সংখ্যক বার নিয়ে, তাহলে এটা হবে n আর n মানে কি মনে বলেন? এই যদি বলে দুই অক্ষর বিশিষ্ট তালিকা কত বলেন? হি আর্নস ডলার্স। দেখো ABC থেকে যে কোনো সংখ্যক বার নিয়ে হি আর্নস দুই অক্ষর বিশিষ্ট কয়টা বিন্যাস করা যাবে? তাহলে হয়তো অ্যাজ আবার n আর মেনি কিন্তু n আছে ঠিক আছে তো, কারণ দুই অক্ষর বিশিষ্ট বলেছেন। ডলার্স আমরা যেটা নিচে দিতাম NP2 মানে 3P2 দিতাম, যেটা ওটা এখন 2 টু উপরে যাচ্ছে। আমরা 5P5 দিতাম, এখন ওটা 5। দেখো হি আর্নস অ্যাজ মেনি ডলার্স অ্যাজ ইউ আর্ন, অথবা ডু বললে হয়, এখানে ডু বললে ভালো হয়। তাহলে নিয়ম হচ্ছে কি, হি আর্নস অ্যাজ মেনি ডলার্স, এখানে ডলার্স প্লুরাল নাউন দেখছো না? ডলার্স প্লুরাল নাউন দেখছো? যখন এরকম করে প্লুরাল নাউন ঢুকবে, প্লুরাল নাউন থাকবে, তখন এরকম ক্ষেত্রে আমরা অ্যাজ মেনি অ্যাজ এর ব্যবহারটা করব। পুরাতে ভাগে শুধু কাউন্টেবল আর আনকাউন্টেবল। হ্যাঁ, কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের প্লুরাল হওয়ার প্রশ্ন আসে না যে, তাই আনকাউন্টেবল বলছি, আর এখানে কাউন্টেবল প্লুরাল নাউন বলতে হচ্ছে, ঠিক আছে? এবার দেখেন এটা কেন লিখতে হয় সেটা আমরা শিফটের মাধ্যমে বুঝি। দেখেন A B C। আচ্ছা, আমি যদি বলি যে আই হ্যাভ পেন্স, হ্যাঁ, আই হ্যাভ টয়েস পেন্স অ্যাজ মেনি নাকি অ্যাজ মাচ ইউ হ্যাভ, কি হবে? হ্যাঁ, পেন্স বলেছি, কি হবে? মেনি হবে। তাহলে প্লুরাল নাউন দেখবো, দেখে আমরা কি করব, অ্যাজ মেনি অ্যাজ এর ব্যবহার করব। আর যখন আনকাউন্টেবল নাউন দেখবো কিংবা নাউনই থাকবে না, এরকম ক্ষেত্রে অ্যাজ মাচ এর ব্যবহার করব। এরপরে তোমাদের আরেকটা রুল পড়াই, সেটা হচ্ছে যখন একই ব্যক্তির দুইটা গুণের তুলনা হয়
এর আগে বলছিলাম তোমাদের, একই ব্যক্তি যখন দুইটা গুণের তুলনা হয় তখন এরকম ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার না করে, একই ব্যক্তির দুইটা গুণের তুলনা হলে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার না করে আমরা মোর প্লাস পজিটিভ ডিগ্রি করি। দেখো তোমরা এটা হবে যে একই ব্যক্তির দুটি গুণের, এটা প্র্যাকটিক্যাল ভিত্তি কি? একই ব্যক্তির দুটি গুণের তুলনা বুঝালে মোর প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস দেন কি বলছি, মোর প্লাস পজিটিভ ডিগ্রি হবে। যদিও এক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি আছে, তারপরেও আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করব না, এরকম ক্ষেত্রে মোর প্লাস পজিটিভ ডিগ্রি করব। আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার হয় দুই ব্যক্তি দুই বস্তুর মধ্যে তুলনা বোঝালে, নাকি? কিন্তু এখানে এক ব্যক্তির দুটা গুণের তুলনা, এখানে দুই ব্যক্তি না, কিন্তু বুঝতে পারছো এখানে মূল কথা হচ্ছে একই ব্যক্তির দুটি গুণের তুলনা। ঠিক আছে, কেমন ভাবে হয় এটা? হয় এভাবে, যদি আমরা বলি যে তুমি যতটা ভালো তার চেয়ে বেশি খারাপ, আমি বললাম যে তুমি যতটা বয়স্ক তার চেয়ে বেশি জ্ঞানী হয়ে গেছো। ঠিক আছে, আমি যদি বলি যে তুমি যতটা লম্বা তার তুলনায় তোমার ওজন কম, হচ্ছে না? দুটা গুণের তুলনা হচ্ছে না? এরকম ভাবে যখন দুইটা গুণের তুলনা হবে, একই ব্যক্তির দুটা গুণের তুলনা হলে, একই বস্তুর দুইটা গুণের তুলনা হলে আমরা এরকম ক্ষেত্রে মোর প্লাস পজিটিভ ডিগ্রি ব্যবহার করব। ঠিক আছে, দেখো চাকরি পরীক্ষায় এই কোশ্চেনটা আসছিল, সেটা হচ্ছে হি ইজ মোর গুড দেন ব্যাড। এখানে অপশনে যদি থাকতো যে বেটার, দেখো তো অনেকে বেটার মেরে দিবে, কারণ কি এখানে দেন আছে না, দেনের আগে কম্পারেটিভ ডিগ্রি হয়, হি ইজ বেটার দেন ব্যাড, এটা আসলে হবে না, ভুল হয়ে যাবে। কারণ এখানে একটা ব্যক্তি দুইটা গুণের তুলনা হয়েছে, এরকম ক্ষেত্রে আমরা কি করব, এই মোর প্লাস পজিটিভ ডিগ্রি ব্যবহার করব। যদিও এর কম্পারেটিভ ডিগ্রি আমাদের জানা আছে, তারপরে কম্পারেটিভ ডিগ্রি এখানে ব্যবহার করা যাবে না, এটা একটা বিশেষ নিয়ম। ঠিক আছে, এটা একটা বিশেষ নিয়ম। যদিও কম্পারেটিভ ডিগ্রি আছে, তারপর এখানে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করা যাবে না, আমাদেরকে এখানে মোর প্লাস পজিটিভ ডিগ্রি মোর গুড এটাই করতে হবে, বেটার ব্যবহার করা যাবে না। দেখো ইউ আর ওয়াইজার, ওয়াইজের কম্পারেটিভ কি হয়? ওয়াইজার হয় না? ইউ আর ওয়াইজার দেন ওল্ড, এটা বলা যাবে না, এটা ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? ইউ আর ওয়াইজার দেন ওল্ড, এটা ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? কারণ এখানে একই ব্যক্তির দুটা গুণের তুলনা হয়েছে। ওয়াইজার মানে হচ্ছে বেশি জ্ঞানী বোঝাচ্ছে, ওল্ড মানে বয়সের তুলনায় কি বেশি জ্ঞানী। এখানে একই ব্যক্তির দুটা গুণের তুলনা হয়েছে, এরকম ক্ষেত্রে আমরা এখানে ওয়াইজার না ব্যবহার করে মোর ওয়াইজ করবো। কি করবো? মোর ওয়াইজ। ইমরান বোঝা যাচ্ছে? মোর ওয়াইজ এটা ঠিক। এবার যদি আমি বলি যে এই বইটা যতটা মজাদার তার চেয়ে বেশি তথ্যবহুল, পারা যাবে না?